আপনাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম মনে হয় কেউ করেন নাই, যে মিনি আইরাস প্রজেক্টটা দেখে কোনো কোশ্চেন থাকলে সেটা করার জন্য দেখছেন নাকি কেউ? আচ্ছা, এই ক্লোজ বোঝার আগে লেটস লুক ইনটু এ ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা আমাকে একটু এক্সপ্লেন করেন তো, এখানে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? জি, এখানে হোয়াট ইজ হ্যাপেনিং বলেন। রেসপন্ড করতে হবে। What is happening in this code? বলেন। Do some একটা method and that method has some critical statements in the try block এবং ওখান থেকে দুইটা different exception কে হ্যান্ডেল করা হয়েছে। Okay, so there are two catch blocks. And who is calling this do some? Caller method. Okay, এটা কি বুঝতে পেরেছেন যারা অনলাইনে আছেন? কথা বলতে হবে। Yes, sir. হ্যাঁ, তো তাহলে caller method is a method who calls do some, and once called do some execute this try block. If successful, fine. If there is an exception, it enters the catch block. Okay. এখন now let's assume এই do some এর author হচ্ছেন আপনি. You are trying to implement a complex algorithm in do some. So the try block is basically your algorithm. Catch block is not part of your algorithm. এটা হচ্ছে গন্ডগোল হইলে কি করব, right? So you don't want to break your head on the handling code. আপনি এটা লিখতেই চান না। You solely want to focus on your own code related to the problem solving. তাহলে আপনি যে প্রবলেমটা সলভ করতেছেন, ইউ আর সলভিং সাম প্রবলেম, সেইটার যে অ্যালগরিদমিক কোড, ইউ ওয়ান্ট টু কনসেন্ট্রেট অন দ্যাট। এখন কোনো কারণে এক্সেপশন হলে কিভাবে সেটা হ্যান্ডেল করব, এটা তো একটা সেকেন্ডারি এক্সট্রা কাজ, সেটাতে আপনি মাথায় ঘামাতে চান না। সো ইউ ডোন্ট ওয়ান্ট টু প্রোভাইড ট্রাই ক্যাচ ব্লক। এটা হচ্ছে আপনার আইডিয়া। নাও কোশ্চেন ইজ, as a programmer, if I don't feel like, can I abandon try catch? হ্যাঁ, তাহলে আপনার অ্যান্সারটা কি হবে? Depends on unchecked exception হলে exception handling is not mandatory because compiler will assume that our code is optimized and they will not occur. হইলে তখন ক্র্যাশ করবে, বাট বিল্ড করতে দিবে, রান করতে দিবে। সো বাট ইফ ইট ইজ এ চেকড এক্সেপশন, যেগুলো আসলে হ্যান্ডেল করতে হয় বিকজ কোড অপটিমাইজেশন ক্যানট অ্যাভয়েড দ্যাট এক্সেপশন ইফ ইট হ্যাপেন্স, তো তাহলে চেকড এক্সেপশন কিন্তু আমার সুযোগ নাই ট্রাই ক্যাচ অ্যাভয়েড করার। বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল ফাইল হ্যান্ডলিং, whenever you make some external connection, okay, ডেটাবেস, নেটওয়ার্ক, তো আমাদের ক্ষেত্রে ফাইল হ্যান্ডলিং, তাহলে ফাইল হ্যান্ডলিং এর কোড থাকলে, ডেটাবেস কানেক্টিভিটির কোড থাকলে, নেটওয়ার্ক রিলেটেড কোড থাকলে অবশ্যই বা আমাকে ট্রাই ক্যাচ ইউজ করতে হবে। বাট দ্য প্রবলেম ইজ আই ডোন্ট ওয়ান্ট টু। তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন? ইফ আই ডোন্ট প্রোভাইড, compiler will not allow to build, but I also don't want to do it. I means the author of do some. As the author of do some method, আমি এই ক্যাচ ব্লক দুইটা লিখতেই চাই না।
কিন্তু আবার না লিখলে কম্পাইলার আমাকে বিল্ড করতে দিবে না আমার এই কোডটা, মানে এটা বিল্ডই হবে না। আর ইউ ফলোইং দ্য ডাইলেমা? অনলাইনে যারা আছেন, না অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে সবাই। ও না, আছেন। আপনি আবার আনমিউট করে জানান দিল আসি স্যার। ওকে, বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, তাহলে এখন সমাধানটা কি? আমি লিখবই না, কিন্তু আবার বিল্ডও করতে চাই। সো হোয়াট ইজ দ্য ওয়ে আউট? তো তখন জিনিসটা এরকম, ফর এক্সাম্পল একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি, যে আপনি মোটরসাইকেল চালান না? অনেকেই চালান তো নাকি? এখন আপনি যদি ট্রাফিক রুল ব্রেক করেন বা রাস্তায় যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা রিক্সার সাথে লাগাই দিলেন, কি হবে তখন? দ্যাটস অ্যান এক্সেপশন। রেগুলার তো আপনি লাগান না। এখন ক্যাশ ব্লকে গিয়ে আপনি কি করবেন? আপনাকে ওই রিক্সাওয়ালাকে একটা ড্যামেজ দিতে হবে ইফ ইট ইজ ইউর ফল্ট, তাই না? তার হয়তো একটা চাকা ভেঙে গেছে, আপনি তাকে এখন ক্ষতিপূরণ দিবেন, তাই না? এখন আপনি বললেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি কিন্তু আমি ক্ষতিপূরণ দিতে রাজি না, বা আপনার কাছে টাকা নাই, তখন কি করবেন? তখন আপনি আপনার বড় ভাই বা ফাদারকে ফোন দিবেন যে এরকম একটা ঝামেলায় পড়ে গেছি। তখন আপনার হয়ে আপনাকে আপনার পিঠ বাঁচানোর জন্য আপনার ফাদার বা আপনার বড় ভাই তখন ক্ষতিপূরণটা দিবে। তাহলে এক্সেপশনটা আপনি নিজে হ্যান্ডেল না করে আপনার প্যারেন্ট, ফাদার বা আপনার এল্ডার ব্রাদার, আপনার পক্ষে কেউ একজন এক্সেপশনটা হ্যান্ডেল করবে। বুঝতে পেরেছেন ওমর খৈয়াম? Yes, sir. তো তাহলে আপনার মোটরসাইকেলের আপনাকে উদ্ধার করতে কে আসলো? আপনার প্যারেন্ট বা আপনার বড় ভাই বা কেউ। ডুসামকে উদ্ধার করার জন্য কে আসবে? ডুসাম তো করতে চাচ্ছে না ট্রাই ক্যাচ। তাহলে কাউকে না কাউকে তো এক্সেপশন হলে এটা ডিল করতে হবে। তা আপনি তো ফোন দিয়ে আপনার ফাদারকে ডাকলেন বা বড় ভাইকে ডাকলেন, ডুসাম এর জন্য এটা কে করে দিবেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? দ্য কলার অফ দ্য ডুসাম। তাহলে এই ইমেজটা একটু খেয়াল করেন ভালো করে। ডুসামকে কল করা হয়েছে, ডুসাম ইজ ডিলিং দ্য হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং ইটসেলফ। এখন ডুসাম এটা করতে চাচ্ছে না, তখন কি হবে? তখন ডুসাম বলবে থ্রোস। তার মানে আমার এখানে কোনো ট্রাই ব্লক নাই, যেহেতু ট্রাই ব্লক নাই ক্যাচ ব্লকের প্রশ্নই ওঠে না। তাহলে উইদাউট ট্রাই ব্লক আই এম এক্সিকিউটিং মাই ক্রিটিক্যাল স্টেটমেন্ট, এবং সেখানে যদি এক্সেপশন হয় এটা ট্রাই ব্লকে থাকা উচিত ছিল, সেক্ষেত্রে ক্যাচ ব্লকে গিয়ে আমি করতাম, বাট ইট ডাজ নট এক্সিস্ট। আমি বলেছি থ্রুস, তাহলে আমার আইও রিলেটেড যে কোনো এক্সেপশন যদি হয়, বা ধরেন সিকিউরিটি সকেট লেয়ার এক্সেপশন হয়, আমি এই দুইটাই হয়তো ওখানে ক্যাচ ব্লকে রেখেছিলাম আগের ডায়াগ্রামে, আইও এক্সেপশন আর সিকিউরিটি সকেট লেয়ার এক্সেপশন। কিন্তু এখন ডুসাম এটা করছে না, ডুসাম এটাকে থ্রোস করে দিচ্ছে। সো থ্রোস ব্যাক টু হুম? টু ইটস কলার। তাইলে কলার মেথডকে এখন ট্রাই ব্লকের মধ্যে ডুসামকে কল করে, ডুসামের যদি এক্সেপশন হয়, ডুসাম এটা থ্রোস করে দিলে এই ট্রাইতে সেই এক্সেপশনটা আসবে, তখন এখান থেকে সে কোনো একটা করসপন্ডিং ক্যাচ ব্লকে যাবে। হ্যাঁ, কিন্তু আমি তো লিখলাম না, আমার যে কলার তার দায়িত্ব, আমি ডুসাম ইমপ্লিমেন্ট করব। আমি একটা সর্টিং অ্যালগরিদম লিখছি, এই সর্টিং অ্যালগরিদমের মধ্যে আমি কোনো ট্রাই ক্যাচ রাখি নাই। আপনি আমার সর্ট অ্যালগরিদমকে কল করবেন, আপনাকে ট্রাই ব্লকে আমার সর্ট মেথড কল করতে হবে, and you need to provide the catch blocks, কারণ সর্ট মেথড নিজে ট্রাই ক্যাচ ইউজ করে নাই বা করতে চায় নাই। কলটা হবে ট্রাইয়ের মধ্যে, কারণ কলটা হলে তো মেথডের বডিতে কোনো ট্রাই ক্যাচ নাই, তখন ও যেহেতু থ্রোস করে দিয়েছে, বিকজ অফ দিস থ্রোস এটা এই ও তখন এখান থেকে এটাকে ইজেক্ট করে দিবে। ওই যে পাইলটরা ইজেক্ট করে না বিমান ক্র্যাশ করলে, তো সেরকম এক্সেপশনটা ডুসাম নিজের থেকে ইজেক্ট করে দেবে, কারণ ওর মধ্যে কোনো মেকানিজম নাই। তো ইজেক্ট করলে সেটা তো এই ট্রাইতে চলে আসলো,
তখন করসপন্ডিং ক্যাচে গিয়ে এটা হ্যান্ডেল হলো। ঠিক আছে, ডু সাম জানে যে আমার এখান থেকে আমি এই দুটো এক্সেপশন হ্যান্ডেল করতে চাই, এইটা এক্সেপশন হতে পারে, সেটা ডু সামের অথরিটি না, কিন্তু সে কাজগুলো লিখতে চায় না। আর এইটার জন্য সে ক্যাশ ব্লক দিচ্ছে স্পেসিফিক, আর আরেকটা দিতে পারে কমা এক্সেপশন, তাহলে ওই থার্ড ক্যাশ ব্লক নিচে থাকবে, ওইটাতে চলে যাবে বাকিগুলা। দুইটার জন্য আপনি স্পেসিফিক করলেন আর বাকি সবগুলোর জন্য শুধু আরেকটা ক্যাশ ব্লকও দিতে পারেন। তখন এখানে সে তিনটা থ্রো করবে, থ্রোস, আই এক্সেপশন, এসএসএল এক্সেপশন, কমা এক্সেপশন। তখন যে কয়টা এক্সেপশন আপনি, মানে এই এক্সেপশন গুলো যদি হয়, ইট উইল বি থ্রোন ব্যাক টু দ্য কলার, তাহলে কলারকে সেই ক্যাশ ব্লক গুলো রাখতে হবে। ওকে, এখন আসেন আমরা যদি আমাদের একটা কোডে যাই, ধরুন আমাদের ফাইল হ্যান্ডলিং এর কাজ হচ্ছে এরকম একটা জায়গায় যাই, সেটা কোথায় হতে পারে, আমরা ফাইল রাইট করতেছি অ্যাড নিউ কোর্স, তাই না? অ্যাড নিউ কোর্স কন্ট্রোলার, এখানে আমরা ফাইল রাইট করতেছি। ওকে, আচ্ছা, এখন ধরেন এই লাইনটার কথাই যদি বলেন, এই লাইনটাতে আমরা কি করতেছি, হোয়াট উইল হ্যাপেন ইন ইফ দিস লাইন ইজ এক্সিকিউটেড। এই যে 108 নম্বর লাইনটা এক্সিকিউট হলে কি হবে? মানে এই লাইনটার পারপাস কি? What is the purpose of this line? To instantiate a stream, file output stream, and connect it with the file course info.bin represented by F for appending, for writing. এখন যদি let's say course info.bin is read only, তখন কি হবে? তো তখন কি হবে? এক্সেপশনটা হবে কোথায়? কনস্ট্রাক্টরে, কারণ কনস্ট্রাক্টর এই কাজটা করবে। কনস্ট্রাক্টর অফ হুইচ ক্লাস? ফাইল আউটপুট স্ট্রিম। ওকে, তাহলে আমরা যদি ফাইল আউটপুট স্ট্রিমের কনস্ট্রাক্টরটা দেখি, এইটা আসে কেন? যে শুনে এটা একটু দেখতে হবে ইনভেস্টিগেট করে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের আরেকটা আছে, এখানে দেখি। এই যে ফাইল আউটপুট স্ট্রিম, এটা যদি আপনি একটু দেখেন কনস্ট্রাক্টর সামারিতে গিয়ে, কনস্ট্রাক্টর, তাহলে আমরা এই ভার্সনটা ইউজ করছি না, এই ভার্সনটা ইউজ করছি, কমা ট্রু, আচ্ছা যেটা ইউজ করেন। এখন এটাতে যদি ক্লিক করেন, ও কি বলতেছে? থ্রোস ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তার মানে ধরেন ফাইলটা নাই, তো তাহলে ফাইল নট ফাউন্ড এক্সেপশন ওর একটা ট্রাই ব্লক থাকতো, সেখানে ফাইল যদি পাওয়া না যেত তাহলে ফাইল নট ফাউন্ড এক্সেপশন থ্রো করতো, তখন ক্যাচ ব্লকে গিয়ে সেটা ডিল করতো, প্রবলেম সলভ। কিন্তু ও তো সেটা করে নাই, ও সেটা থ্রোজ করে দিয়েছে। যেহেতু থ্রোজ করে দিয়েছে, এখন এটা কাকে হ্যান্ডেল করতে হবে? হু ইজ দ্য কলার? দ্য কলার হচ্ছে আমার এই অন ক্লিক মেথড। এই অন ক্লিক মেথডকে এখন ট্রাই দিতে হচ্ছে টু হ্যান্ডেল potential exception from here.
ক্যাচও দিতে হচ্ছে। তাহলে খেয়াল করেন, মোস্ট অফ দ্য লাইব্রেরি ক্লাস মেথডস যেখানে এক্সেপশনাল লিঙ্ক করার কথা, তারা সেটা না করে কার ঘাড়ে চাপাই দিচ্ছে? প্রোগ্রামারের ঘাড়ে, আপনার ঘাড়ে, আমার ঘাড়ে চাপাই দিচ্ছে। 95% cases you will see that, not 100%, but most cases. না, কোশ্চেন হলো যে এই লাইব্রেরি ক্লাসগুলো যারা তৈরি করেছে তারা কি লেজি? দে আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রোগ্রামার ইন দ্য ইন্ডাস্ট্রি, তাই না? তাহলে তারা এটা নিজেরা হ্যান্ডেল না করে আমার ঘাড়ে চাপাই দিল কেন? তাদেরকে তো আমরা লেজি বলতে পারবো না, বলতে পারবো? বলা যাবে? দে আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট গ্রুপ অফ ডেভেলপার্স, তাদের জন্য এগুলো ইমপ্লিমেন্ট করার কোনো বিষয়ই না। বাট করে নাই, না করে বলছে, বেটা তুই যদি আমার মেথড কল করিস তোকে ট্রাই ক্যাচ দিতে হবে, আমি থ্রোস করে দিচ্ছি। ওকে, গুড অবজারভেশন। আপনার কি অ্যান্সার? অ্যান্সার নেই, ক্লাস ফলো করছেন তো। কাস্টমাইজেশন কি আমি করতে পারতাম না? আমি নিজে একটা ট্রাই ক্যাচ দিয়ে, ও ট্রাই ক্যাচ দিছে, অসুবিধা কি? আমিও একটা ট্রাই ক্যাচ দিতাম। ওভার কি? না না, চিন্তা করে বলেন। ধরে নেন যে আপনি এখানে একটা ক্যাচ ব্লকটাকে কাস্টমাইজ করতে চান, এখানে যদি ফেল করে, আপনি একটা ক্যাচ ব্লকে গিয়ে ফাইল নট ফাউন্ডের জন্য খুব সুন্দর করে একটা ক্যাচ ব্লক লিখছেন আপনার মতো করে। ইউ ওয়ান্ট দ্যাট ক্যাচ ব্লক টু ওয়ার্ক, কারণ আপনি ট্রাই ব্লক রাখছেন, ট্রাই ব্লকের মধ্যে কনস্ট্রাক্টরটা ইউজ হচ্ছে, সো আপনি চান আপনার ক্যাচ ব্লকে গিয়ে সেটা হ্যান্ডেল হোক। বাট দ্য প্রবলেম ইজ লাইব্রেরি ক্লাসের যে কনস্ট্রাক্টর নিজেই ট্রাই ব্লকের মধ্যে তার কাজগুলো করতেছে, তাহলে এক্সেপশন যদি হয়, এটা কি আপনার ক্যাচ ব্লক ধরবে না ওর নিজের ক্যাচ ব্লক ধরবে? ওরটা ধরবে, কারণ ওর ট্রাইয়ের মধ্যে এক্সেপশন হয়েছে, তাহলে ওর ক্যাচ ব্লক ধরবে। তাহলে আপনি যতই কাস্টমাইজ করেন ওই ক্যাচ ব্লকে কখনোই আসবে না, তাহলে আপনার কাস্টমাইজেশন ক্যান নেভার বি ইউজড। That is why to allow the developer customize the handling, they don't provide any catch block, try catch. কারণ তারা যদি ট্রাই ক্যাচ দিয়ে দেয়, ওই ট্রাইতে, যে কোনো ট্রাইতে যখন ক্যাচ হবে তার করসপন্ডিং ক্যাচ ওইটা ধরবে, কারণ ওদের ট্রাইতে হচ্ছে। তাহলে আপনার ট্রাইয়ের মধ্যে আপনি কল করছেন, তাতে তো কিছু যায় আসে না, কারণ এক্সেপশনটা আপনার ট্রাইয়ে আসবেই না। ওর ইন্টারনাল ট্রাই এটা ধরে ওর ইন্টারনাল ক্যাচেই ওটা হ্যান্ডেল হয়ে যাবে। সো আপনার কাস্টমাইজেশন উইল নেভার কাম ইনটু এফেক্ট। দ্যাট ইজ ওয়াই টু অ্যালাউ দ্য ডেভেলপার টু কাস্টমাইজ দ্য হ্যান্ডলিং, নর্মালি দে ডোন্ট প্রোভাইড। দ্যাট ইজ দ্য ইউজ অফ থ্রোজ। এখন কথা হলো যে আপনি কেন থ্রোজ করবেন? আপনি কি থ্রোজ ইউজ করবেন? ইউ অ্যাজ এ ডেভেলপার আপনি কি থ্রোজ ইউজ করবেন কিনা? কখন করবেন? না না না, থ্রোজ মানে আপনি আপনার মেথডে এক্সেপশন হবে, কিন্তু আপনি ট্রাই ক্যাচ দিচ্ছেন না, না দিয়ে আপনাকে যে কল, আপনার মেথডটা যে কল করবে যেখান থেকে, সেখানে হ্যান্ডেল করতে, সেটা আপনি কেন করবেন? দ্যাট ইজ দ্য কোশ্চেনটা বুঝতে পেরেছেন? আপনি একটা মেথড লিখছেন, একটা কমপ্লেক্স সর্টিং অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করছেন, ওখানে এক্সেপশন হতে পারে, তাহলে ওখানে আপনি ট্রাই ক্যাচ দিবেন, এটা তো আপনার মেথড। কিন্তু আপনি, আমার প্রশ্ন হলো যে এই সর্ট মেথডে যদি আপনি ট্রাই ক্যাচ না দেন, তাহলে ধরেন আপনি একটা হ্যান্ডলার মেথড থেকে সর্টকে কল করতেছেন, তখন ওই হ্যান্ডলার মেথডকে ট্রাই ক্যাচ দিতে হবে। তাহলে আপনি এটা কেন করবেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। মানে লজিক দিয়ে জাস্টিফাই করতে হবে যে এই কারণে আমি এটা করবো। আদৌ আপনি করবেন কিনা, বা করলে সেটা কেন করবেন? না না, আপনি কেন করবেন সেটা? আপনাকে তো এইখানে ট্রাই ক্যাচ না দিলে ওইখানে দেওয়াই লাগবে।
আপনি এখন এমপ্লয়ি ক্লাসের একটা মেথডে ট্রাই ক্যাচ দেওয়ার উচিত, দিলেন না, তাহলে এই এমপ্লয়ি ক্লাসের মেথডটা যেখান থেকে কল হবে সেখানে দিতে হবে, কোথাও না কোথাও তো দিতে হবে। তাহলে আপনি এই ডাইভারশনটা কেন করবেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। ইউ আর ডাইভার্টিং দ্য হ্যান্ডলিং নট ইন দ্য মেথড ইটসেলফ বাট টু দ্য কলার। ওয়াই উড ইউ ডু দ্যাট? লাইব্রেরি ক্লাস অথররা করে কারণ হচ্ছে আপনাকে অ্যালাউ করে টু কাস্টমাইজ, কিন্তু এটা তো আপনারই ক্লাস এমপ্লয়ি, তাহলে আপনি এটা কেন করবেন? কোড তো লেখাই লাগতেছে, এই মডেল ক্লাস মেথডে না লিখে আপনি হ্যান্ডলার মেথডে লিখতেছেন। এটা দুইটা কারণে হতে পারে, যে আপনার এই মডেল ক্লাস মেথডটা বা ধরেন যে মেথডই হোক, ধরেন এমপ্লয়ি ক্লাসের মেথডটা যদি অনেকগুলো জায়গা থেকে কল হয়, তখন আসলে এমপ্লয়ি ক্লাসেই আপনার হ্যান্ডলার মেথডগুলো দিয়ে দেওয়া উচিত। না হলে প্রত্যেকটা কলারকে ট্রাই ক্যাচ লিখতে হবে, কোড রিপিট হচ্ছে, তাহলে তো এটা আপনি করবেন না। কিন্তু প্রশ্ন ছিল উল্টা, কখন করবেন? টিপিক্যালি আপনি এটা করবেন না, যেখানে যেখানে কোড আছে ওখানেই ট্রাই দিয়ে ওখানেই ক্যাচ করবেন। বাট প্রশ্নটা হলো যে লাইব্রেরি আলাদা যে কাজটা করতেছে এই কাজটা আপনি নিজে কখন করবেন? বুঝাইতে পারছি? এটা হলো তখন যে আপনি যখন একটা ক্লাস তৈরি করেন, আপনি ধরেন এই যে আমাদের আইরাস কিন্তু আর থাকতেছে না, আপনাদের ডিমান্ডের মধ্যে একটা ছিল আইরাস ঠিক করতে হবে। হ্যাঁ, আইরাস নিয়ে আমরা নিজেরাই খুব একটা হ্যাপি না, তো আপনাদের তো আনহ্যাপিনেস থাকবে। তো আলটিমেটলি এটা আসলে এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই। আন্দোলনের আগেই জুন মাসে একটা সফটওয়্যার কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয়েছে, ফুল অটোমেশন, মানে আইরাস উইল বি রিপ্লেসড। ওকে, নাও হোয়াট দে আর ডুইং, জুন জুলাই এটা কি মাস, এই 3 মাস তারা কি করছে? না, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস স্টিল গোয়িং অন। তারা প্রতিদিন বিভিন্ন ইউনিটে গিয়ে গিয়ে মিটিং করে, ডিসকাস করে, ব্রেনস্টর্মিং করে, চলতেছে 3 মাস ধরে, আরো চলবে। আমরা যে কাজটা করি সবাইকে তাই করতে হবে। ও যদি না বুঝে আইরাসের রিকোয়ারমেন্ট ডেভেলপ করবে কোথেকে? এটা তো একদিনে সম্ভব না, যে এত বড় একটা। তো ওইখানে আমাদের সবকিছু ইন্টিগ্রেটেড হয়ে যাবে। এখন কি হচ্ছে, অ্যাকাউন্টস আইরাস ইউজ করে ঠিকই, কিন্তু অ্যাকাউন্টের সবকিছু আইরাসে নাই। অ্যাকাউন্টিং এর জন্য তার আলাদা সফটওয়্যার ইউজ করে। অনেক ধরনের কোঅর্ডিনেশন সিনক্রোনাইজেশন প্রবলেম হয়, ডাটা এক্সপোর্ট করা লাগে, অনেক কিছুই করতে হয়। তো এই জন্য আইরাসটাকে আসলে রিপ্লেস করা হবে। বলতেছে না এখন কনস্টিটিউশন কি সংশোধন হবে না নতুন করে লেখা হবে? তো সংশোধন করতে গেলে অনেক কন্ট্রাডিকশন চলে আসে, যে আপনি এক জায়গায় সংশোধন করতে গেলে সংবিধানের দেখবেন আরেক জায়গায় বলা আছে এমন ভাবে, ওই ক্লজের কারণে এইখানে আপনি সংশোধন করতে পারবেন না। তো এই জন্য পুরাটা রিপ্লেস করলে, রিরাইট করলে, তো সেরকম আর কি, পুরো আইরাস উইল বি রিপ্লেসড বাই দ্য নিউ সফটওয়্যার। ইট উইল টেক টাইম টু ডেভেলপ। ওরা এখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছে, এরপরে ওরা ডিজাইন করবে, ইউজারকে দেখাবে প্রোটোটাইপ, ওকে, অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে যাবে, এন্ড ইভেন্চুয়ালি হয়তো ধরে নিতে পারেন নেক্সট ইয়ারের কোনো এক সময় শেষের দিকে গিয়ে আমরা এটা পাবো। নাম কি থাকবে এটা আমি জানি না, কারণ আই এম নট ইনভলভড ইন দ্যাট প্রসেস। মানে যতটুকু জানি যে এটা হচ্ছে এটাই। আচ্ছা, এবং আমাদের যারা কাউন্টার পার্ট আছে বিভিন্ন ইউনিট, একাডেমিক ডিপার্টমেন্ট আছে অনেক, প্লাস আমাদের নন একাডেমিক ডিপার্টমেন্ট ইউনিট আছে না, যেমন ফ্যাসিলিটিস, O&M, তাই না, অ্যাকাউন্টস, হিউম্যান রিসোর্স, ভিসি অফিস, লাইব্রেরি, এরকম তো CITS অনেক ইউনিট আছে যারা নন একাডেমিক। তো সেখান থেকে আমাদের কলেজের কাছ থেকে যেটা শুনি যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস চলতেছে, তাদের সাথে মিটিং হয় ইত্যাদি, এগুলো তারা রিকোয়ারমেন্টগুলো বোঝার চেষ্টা করতেছে। তো ইট উইল বি এ গুড থিং যে আপনি যখন যার যেটা কাজ, আইবির কাজ না সফটওয়্যার ডেভেলপ করা, তাই না? না, কেন পড়া উচিত? আইবি কি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি? এখানে প্রজেক্ট হইতে পারে, লার্নিং প্রজেক্ট, বাট একটা কমার্শিয়াল অপারেশনাল ফুল ব্লোন প্রজেক্ট ডেভেলপ করা কোনো ইউনিভার্সিটির কাজ না।
তাই না? আপনি রিসার্চ ল্যাবে যে রিসার্চ গুলো হয় সেখান থেকে যে কোনো কিছু ইনোভেটিভ কিছু বের হয়, এগুলো ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপে থাকে, ইন্ডাস্ট্রি ফান্ডিং। না না, এটা হোম গ্রোন। এই আইরাসের কনসেপ্টটা শুরু হয়েছে 2009 বোধ হয়, খুব সম্ভবত, বা 2008 এরকম একটা টাইমে। তা আমাদের তখন রেজিস্ট্রার অফিসের কিছু এমপ্লয়ি রিক্রুট করা হয় 2-3 জন, এবং তারাই আসলে এই ইন্টারনাল রেজিস্ট্রার অফিস সিআইটিএস এর লোকজন, এরাই ধরেন ট্রায়াল অ্যান্ড এরর করে 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 আজকের এই পর্যায়ে আসছে। ইভলভ হয়েছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, অ্যান্ড দে হ্যাভ ওয়ার্ক হার্ড। বাট কথা হলো যে ওয়ার্ক হার্ডের থেকে আমাকে ওয়ার্ক স্মার্ট করতে হবে, তাই না? আমি এখন এখানে আইইউবিতে যদি 20টা সিকিউরিটি গার্ড ভাড়া মানে অ্যাপয়েন্ট করি, ওদেরকে ট্রেন করবে কে? তাই না? কিন্তু আমি এখন একটা এফিশিয়েন্ট গ্রুপ 4 কে যদি বা এলিটকে যদি আউটসোর্স করি, ভেরি নাইসলি অল দ্য সিকিউরিটি সিস্টেম উইল বি ম্যানেজড, এবং ওদের প্রতিদিন ড্রিল হয়। আপনারা কখনো রাতে স্টে করছেন? মানে রাতে স্টে না, মানে লেট নাইট পর্যন্ত, তাহলে দেখবেন যে সন্ধ্যার পরে 8টা 9টা 10টার দিকে ওদেরকে পিটি করায় এই নিচের বারান্দায়, তাই না? পিটি করা, ইনস্ট্রাকশন দেয়, টাইম টু টাইম। তাহলে এগুলো একটা স্পেশালাইজড কাজ। এটা তো আইবির এক্সপার্টিস না। এটা কেন করতে যাবে? পৃথিবীর কোথাও এখন সবকিছুই আমাকে করতে হবে তা না, আমার কোর এরিয়া যেটা সেটাতে আমি ফোকাস করব। বাকিগুলোর যারা এক্সপার্ট কোম্পানি আছে তাদেরকে আমি আউটসোর্স করবো। ইটস এ উইন উইন সিচুয়েশন। ওকে, তো তাহলে আমরা এটা বুঝতে পারলাম হোয়াট ইজ, যে কথাটা বলতেছিলাম। এখন ধরেন ওই কোম্পানিতে আপনি জব করেন না, আপনার যে প্রজেক্ট এটার জন্য আপনি এখন একটা ক্লাস তৈরি করবেন। Now you know that this class can be used in other projects in future. Okay? ধরেন আপনি একটা প্রোডাক্ট ক্লাস তৈরি করলেন বা এমপ্লয়ি ক্লাস তৈরি করলেন। এখন আপনার এই আইরাস ডেভেলপ করতেও এমপ্লয়ি ক্লাসটা লাগবে। আপনি একটা ব্যাংকের জন্য যখন সফটওয়্যার বানাবো ওখানেও এমপ্লয়ি ক্লাস লাগবে। একটা সুপার শপের জন্য যখন আপনি সফটওয়্যার বানাবেন ওখানেও এমপ্লয়ি ক্লাস লাগবে। তাহলে এই এমপ্লয়ি ক্লাসটা আপনার প্রতিষ্ঠানের মধ্যে মাল্টিপল প্রজেক্ট এটা ইউজ হতে থাকবে। তো তখন আপনি যদি এই এমপ্লয়ি ক্লাস যারা ইউজ করবে এই প্রজেক্ট আইরাসের টিম ভার্সেস সুপার শপের টিম, তো তারা তখন এই এমপ্লয়ি ক্লাসের মেথডকে হ্যান্ডলিং গুলোকে কাস্টমাইজ করতে চাইবে based on their analysis, how they want to respond to the exception. তো সেটা আইবি একভাবে চাইতে পারে, আবার আগর আরেকভাবে চাইতে পারে। এমপ্লয়ি ক্লাসের মেথড যদি এক্সেপশন হয়, তখন আপনি কি করবেন? এমপ্লয়ি ক্লাসে এটা আপনি থ্রোজ করে দিয়ে রাখবেন। এখন আইরাস যারা ইমপ্লিমেন্ট করবে তারা আইবি রিকোয়ারমেন্টের মতো করে এটাকে হ্যান্ডেল করবে, আর আগরার জন্য যারা এটা ইন ফিউচারে। সো আপনার এই ক্লাসটাকে আপনি এখন লাইব্রেরিতে লিখে দিবেন, আপনার অর্গানাইজেশনাল লাইব্রেরি। সেম প্রজেক্টের মধ্যে আপনার এটা না করার মানে করার প্রয়োজন নাই, করলে সেটা আপনি আননেসেসারি করতেছেন। তো করলে তখন যেখানে এটা কল হবে, যে কয় জায়গা থেকে কল হবে সব জায়গাতেই আপনাকে ক্যাচ দিতে হবে। ওকে, না হোয়াট ইজ থ্রোস আমরা বুঝলাম, বাট অলসো উই হ্যাভ থ্রো। থ্রো হচ্ছে যে একটা এক্সেপশনকে যখন আপনি এক্সপ্লিসিটলি থ্রো করতে চান। খেয়াল করেন, all the exceptions we do not do anything, automatically it is thrown, detected by the JVM, and the most appropriate exception instance is thrown. তো সেটা JVM যখন মনে করবে যে একটা এক্সেপশনাল কেস হয়েছে, তখন সে আমাদের লাইব্রেরিতে যে এক্সেপশন হায়ারার্কি যে ক্লাসগুলো আছে সেখান থেকে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উইথ দ্য কনটেক্সট সেই ক্লাসের একটা ইনস্ট্যান্স সে থ্রো করবে এবং ক্যাচ ব্লক এটা ক্যাচ করবে। কিন্তু JVM মনে করছে না এটা এক্সেপশন, বাট ইউ অ্যাজ এ ডেভেলপার ওয়ান্ট টু থ্রো অ্যান এক্সেপশন বেসড অন সাম কন্ডিশন। আপনি হয়তো একটা কন্ডিশন ফেল করেছে। Now that condition fail does not looks like exception to the JVM, but as a developer you want to treat it as an exception. তো তখন তার অটো থ্রো হবে না, তখন আপনাকে এই থ্রো কিওয়ার্ড দিয়ে কমান্ড দিয়ে এক্সপ্লিসিটলি থ্রো করতে হবে।
এটা হলো যে আপনি যদি কোনো মানে আমার লাইব্রেরিতে যে এক্সেপশন গুলো আছে তার কোনো ইনস্ট্যান্সকে যদি থ্রো করতে চান, অন টপ অফ দ্যাট ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন এক্সেপশন। কিভাবে? আপনি যখন একটা ক্লাস বানাবেন যেটা এই এক্সেপশন ফ্যামিলির কাউকে এক্সটেন্ড করবে, তখন আপনারটাও একটা এক্সেপশন। ইজ এ রিলেশন, এমপ্লয়ি, ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, স্টুডেন্ট ইজ এ ইউজার। তাইলে আমার ইনহেরিটেন্সে আমরা যে কোনো ক্লাসকে যখন এক্সটেন্ড করি তখন সাব ক্লাস স্টাবলিশে ইজ এ রিলেশনশিপ। তাহলে যখনই আপনি একটা নিজের এক্সেপশন ক্লাস তৈরি করবেন, মাই এক্সেপশন, সেটা এই ফ্যামিলির যে কাউকে এক্সটেন্ড করেই হতে পারে, তাহলে আপনার ক্লাসটাও কিন্তু একটা এক্সেপশন। এখন এইটার ইনস্ট্যান্স তো জেভিএম করবে না, কারণ জেভিএম ডাজন্ট নো ফর হুইচ কনটেক্সট দিস ক্লাস ইনস্ট্যান্স শুড বি থ্রো। তো তখনও আপনি এক্সপ্লিসিটলি থ্রো করবেন। যেমন if some condition fails, throw new my exception, আপনার নিজের এক্সেপশন, অথবা if some fail condition which debian doesn't consider as file IO, বাট আপনি চাচ্ছেন, তখন আপনি এক্সপ্লিসিটলি একটা IO এক্সেপশন থ্রো করতে পারেন। ঠিক আছে? তো এটা হলো থ্রো। থ্রো আর থ্রোজ কিন্তু অন্য জিনিস। থ্রো হচ্ছে ডাইভার্টিং দ্য হ্যান্ডলিং টু দ্য কলার, আর থ্রো মানে এক্সপ্লিসিটলি ইনস্ট্যান্সিয়েটিং অ্যান এক্সেপশন। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ট্রাই ক্যাচ। নেস্টিং টেস্টিং এগুলো নিয়ে আমরা কথা বলছি অলরেডি। ট্রাইয়ের ভেতর নেস্টেড ট্রাই হতে পারে, ইভেন ক্যাচের ভেতরেও ট্রাই ক্যাচ হতে পারে, ফাইনালের ভেতরেও আপনি ট্রাই ক্যাচ দিতে পারেন। ওকে, লোক যেরকম যেভাবে খুশি নেস্টিং করা যায়, যতগুলো লেভেলে খুশি করা যায়, ট্রাই ক্যাচও তাই। ওকে, তাহলে এনি লাস্ট কোশ্চেন বিফোর উই প্রসিড টু দ্য থার্ড জেনারেশন? ইয়া, অনলাইনে যারা আছেন, জি বলেন। আর উই গুড? ঠিক আছে, তাহলে আমরা থার্ড জেনারেশনটা শুরু করি। ওকে, আজকে কয় তারিখ? সেপ্টেম্বর। স্পেলিং ঠিক আছে? নোটপ্যাডে কিন্তু স্পেল চেকার নাই। কেন নাই? নোটপ্যাড ইজ এ সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন। The thread itself is busy with taking the input in the text area. কিন্তু ওয়ার্ডে আপনাকে স্পেল চেক, গ্রামার চেক করতেছে, সেপারেট ডেডিকেটেড থ্রেড ফর দ্যাট। হ্যাঁ, আপনি ইনপুট ক্যাপচারিং এর জন্য একটা থ্রেড, আর আপনার ইনপুটকে অ্যানালাইসিস করতেছে স্পেল চেকিং, গ্রামার চেকিং, অ্যানাদার ডেডিকেটেড থ্রেড। সো আপনি দুইটাই একসাথে হচ্ছে। এনিওয়ে, তো আজকে আমরা দেখব চার্ট। আচ্ছা, চার্ট কি জিনিস বলেন তো? হোয়াট ইজ চার্ট বলেন? চার্ট কি জিনিস জানেন তো সবাই? বলেন। টেবিলে শো করা, দ্যাটস নট এ চার্ট। সো গ্রাফিক্যালি আপনি যখন showing graphical representation, okay, graphically organized বা graphical representation of what?
what type of information? হুম আচ্ছা অনলাইনে একজন বলতেছিলেন, বলেন আবার। Sir, analysis basis Graphical information. representation of what? Numerical data. মানে আপনার খেয়াল করেন পাই চার্টে আপনি কি দেখান? রেশিও। বার চার্ট আপনি কি দেখান? হাইট, ম্যাগনিটিউড। তাহলে এখানে আপনার নিউমেরিক্যাল ভ্যালু ইনভলভড। ওকে, সো we need, but therefore we need some data set to generate a chart. Okay, এখন চার্ট তো অনেক ধরনের হয়, তো এখানে আমরা যদি একটু বলি যে in fxml, okay, chart is a node. না 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 না, fxml এর নোড, all elements you put in fxml is a node. Text field is a node, তাই না? Label is a node, button is a node, chart ও একটা node. So we need to drag and drop a chart node in our fxml. তাহলে প্রথম কাজ হলো আমার fxml একটা চার্ট নোড নিয়ে আসা। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কাজ, ঠিক আছে? ওকে, তো তাইলে আমরা যদি একটু fxml খুলি, so if you search chart, now you can see many different type of charts are there, which is supported by fxml. Okay, তাহলে fxml এ কোন কোন চার্ট সাপোর্ট করে you can actually see here: area chart, bar chart, bubble chart, line chart, pie chart, scatter chart, stacked area chart, okay, stack bar chart. এইগুলোর মধ্যে মোস্ট ওয়াইডলি ইউজড হয় কোনগুলো? পাই চার্ট, তারপর মানে সবচেয়ে পপুলার কমন কোনগুলো? লাইন চার্ট, পাই চার্ট, এরিয়া চার্ট, বার চার্ট, এগুলোই বেশি ইউজ হয়। এগুলোর মধ্যে আবার ভ্যারিয়েশন আছে, সবার না, যেমন আপনার এরিয়া চার্ট, লাইন চার্ট, এদের মধ্যে আবার ভ্যারিয়েশন আছে, বার চার্ট। তো তাহলে আমরা আসলে এই তিনটা দেখবো, বাকিগুলো আপনারা নিজেরা দেখে নিন। তাহলে মোস্ট কমন যেটা পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট, এই তিন ধরনের চার্ট আমরা দেখব। ওকে, তো যখনই আমি একটা চার্ট জেনারেট করতে চাইবো, আমাকে একটা চার্ট আগে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাতে হবে। সো লেটস সে আই ব্রিং এ পাই চার্ট। ওকে, ঠিক আছে? তাহলে এটা কি পাই চার্ট? কি করে বুঝলেন? এই যে আপনার হায়ারার্কিতে গেলে, নোড হায়ারার্কিতে গেলে দেখতে পাবেন। এটা আগে আমাকে আনতে হবে। আমি যখনই আমার ভিউতে কোনো চার্ট দেখতে চাইবো, ফার্স্ট থিং ইজ আই হ্যাভ টু মেক দ্যাট চার্ট অ্যাজ এ নোড। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা পাই চার্ট নিয়ে আসছি। তাহলে আমি এই fxml-টাকে যখন রান করব, তখন আমি এখানে একটা পাই চার্ট দেখতে পাবো। ওকে, তো এখন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে একটা চার্ট আছে। সো ইফ ইউ ওয়ান্ট, actually you can apply some property, change the background color,
তাহলে যেটা হবে যে চার্টের একটা অস্তিত্ব আছে, ওটা ফিল করা যাবে, নাহলে কালার তো একরকম মিশে গিয়েছে। সো ব্যাকগ্রাউন্ড কালার, লেটস সে গ্রে। নাও ইউ নো যে এখানে একটা আছে, চার্ট আছে। তো এখন আমরা যদি প্রিভিউতে যাই, সো ইউ ক্যান সি ইওর পাই চার্ট। নাও প্রিভিউতে আপনি কখনোই চার্ট দেখতে পাবেন না। ওয়াই? ডেটা নাই তো। প্রিভিউ তো জাস্ট ভিউটার প্রিভিউ, ওকে, হুইচ ডাজ নট কন্টেন এনি ডেটা। তাহলে চার্টটা আপনাকে রান টাইমে যখন আপনার হ্যান্ডলার মেথড দিয়ে আপনি যখন চার্টটাকে জেনারেট করবেন, তখন অ্যাকচুয়ালি ইট হ্যাজ টু ইউজ দ্য ডেটা সেট দ্যাট ইউ প্রোভাইড। ওকে, আচ্ছা, এখন বলেন আপনার এই ডেটা সেট তো আছে, এখন এটা কি চার্ট? পাই চার্ট। পাই চার্টে আমরা কি দেখাই? রেশিও পার্সেন্টেজ, তাই না? তাইলে আমরা যদি আমাদের এই প্রজেক্টটাকে রান করি, হ্যাঁ, এটা বন্ধ করে দেন, এই ছোটটা, এটা না, ছোটটা, সাদাটা, হ্যাঁ, ওকে। তো আমরা যদি এটাকে একটু রান করার চেষ্টা করি, আমাদের মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, আচ্ছা, একটা বিল এরর হয়েছে যে আমি কিছু একটা চেঞ্জ করছিলাম কোথাও, সেই কারণে। মডেল ক্লাস, ইউজার 1 2 3 4 5 6 7 8 9, 10টা ফিল্ড, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, না, ঠিক আছে। তাহলে এখানে এররটা কোথায় হলো? ও, ফ্যাকাল্টি অ্যাবস্ট্রাক্ট না, ফ্যাকাল্টি অ্যাবস্ট্রাক্ট না। ও আচ্ছা, আমি ওই যে অ্যাবস্ট্রাক্ট মেথড বোঝানোর জন্য একটা অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যাড করছিলাম ইউজারে। এটা আছে না এখানে অ্যাবস্ট্রাক্ট মেথডটা, নাকি কমেন্ট করে দিয়েছি? আচ্ছা, কমেন্ট করে দিয়েছি মনে হয়। তাহলে এটার সাবক্লাস হচ্ছে এমপ্লয়ি। এমপ্লয়ি, ঠিক আছে। তার সাবক্লাস ফ্যাকাল্টি। ও, এটা অ্যাবস্ট্রাক্ট হবে না, হ্যাঁ, এটা ওই যে বোঝানোর জন্য অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করলে যদি সে নিজে অ্যাবস্ট্রাক্ট হতে চায়, ওকে, যাই হোক। তো তাহলে আমরা যদি এখন এটা রান করি, তাহলে আমরা দেখতে পাবো ওকে। তো এখানে দেখেন আমাদের রেজিস্টার ক্যান ভিউ সাম রিপোর্ট, যেমন জেন্ডার রেশিও, স্টুডেন্ট চার্ট, ওকে। তাহলে এটা একটা পাই চার্ট, এটাতে ক্লিক করলে এই যে এটা একটা পাই চার্ট, ঠিক আছে। এখন এই পাই চার্টে আমাকে একটা ডাটা সেট ইউজ করতে হবে।
তাহলে gender ratio chart of whom? It can be student, it can be faculty. তাহলে আমি যদি স্টুডেন্ট সিলেক্ট করি তাহলে এখন সে ডাটাবেস থেকে সে এখন কাউন্ট বের করবে যে আমার কয়টা স্টুডেন্টদের জেন্ডার সে কাউন্ট করবে যে মেল কয়টা ফিমেল কয়টা। তো তাহলে মেল এত ফিমেল এত, এই ডাটাটাকে সে ইউজ করে এই চার্টে জেনারেট করবে। বা আমি যদি এখানে ফ্যাকাল্টি দেই তাহলে সে ফ্যাকাল্টির মেল কত ফিমেল কত এটা রেশিও দেখাবে, নট দ্য অ্যাবসলিউট ভ্যালু বাট দ্য রেশিও। ওকে, এখন এই ডাটাটা আমরা কিভাবে চার্টকে প্রোভাইড করব, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো একটা কম্বো বক্সে আপনি যে এখানে দেখাচ্ছেন ফ্যাকাল্টি স্টুডেন্ট অ্যাকাউন্ট, এখানে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও হতে পারত। তাহলে এই ফ্যাকাল্টি স্টুডেন্ট অ্যাকাউন্টেন্ট যে আসতেছে এটা এই কম্বো বক্স আপনি কিভাবে জানাচ্ছেন? হ্যাঁ, কি সেট করতেছেন? how you are setting? So what you are doing actually, আপনি একটা ব্যাখ্যা দিচ্ছেন বাট প্রোগ্রামেটিক্যালি আপনি কি করছেন? You are adding using the add method বা add all method. You are adding the, in this case combo box এর ক্ষেত্রে items to the combo box. তাহলে চার্ট তো একটা নোট, চার্ট অলসো মেইনটেইনস অ্যান অবজারভেবল লিস্ট। টেবিল যেমন মেইনটেইনস, কম্বো বক্স মেইনটেইনস। তাহলে যে সমস্ত নোড আসলে কালেকশন রিপ্রেজেন্ট করে তারা সবাই আসলে অবজারভেবল লিস্ট মেইনটেইন করে ইন্টারনালি। ওকে, কম্বো বক্সে যেমন কালেকশন অফ আইটেমস, টেবিল ইজ কালেকশন অফ রোজ, চার্ট ইজ এ কালেকশন অফ ডেটা ইনস্ট্যান্স। তাহলে আপনাকে এই অবজারভেবল লিস্ট হচ্ছে অফ ইনস্ট্যান্সেস। যেমন টেবিলের অবজারভেবল লিস্ট ইজ দ্য ইনস্ট্যান্স অফ দ্য রো টাইপ, রো যদি এমপ্লয়ি হয় তাহলে এমপ্লয়ি ইনস্ট্যান্স, অবজারভেবল লিস্ট অফ এমপ্লয়ি ইনস্ট্যান্স টেবিল ভিউর ক্ষেত্রে। কম্বো বক্সের ক্ষেত্রে অবজারভেবল লিস্ট অফ স্ট্রিং অথবা ইন্টিজার ক্লাস ইনস্ট্যান্স, র্যাপার ক্লাস। তো এখানেও আপনাকে একটা ডাটা ক্লাসের ইনস্ট্যান্স অ্যাড করতে হবে। তো যে কয়টা ডাটা ক্লাসের ইনস্ট্যান্স অ্যাড করবেন আপনার চার্টে ততগুলো স্লাইস তৈরি হবে। হ্যাঁ, তো আপনি এই চার্টেও আপনি অ্যাড করবেন। চার্ট কম্বো বক্সে যেমন আপনি স্ট্রিং অ্যাড করেন, স্ট্রিংও তো একটা ক্লাস, এখানেও আপনি আপনার ডাটা অ্যাড করবেন, ডাটা ক্লাসের ইনস্ট্যান্স। এখন আমি যদি এরকম 4-5টা ইনস্ট্যান্স অ্যাড করি তখন কি হবে? তখন আমার যে কয়টা ডাটা ইনস্ট্যান্স থাকবে সেই কয়টা স্লাইস তৈরি হবে পাইয়ের মধ্যে, মানে আমার এই সে কয়টা কালার বা স্লাইস বলতে পারেন। এই স্লাইস গুলোও কিন্তু নোট। এখানে একটা জিনিস দেখেন, একটু শোনেন, আমরা মোটামুটি অনেক এফএক্সএমএল ফাইল তৈরি করেছি প্রিভিয়াসলি। ওকে, ওই সমস্ত এফএক্সএমএল ফাইলগুলোতে আমরা কি আমাদের যে নোটগুলো, সেই নোটগুলো আমরা কি ডাইনামিক্যালি কোনো নোট জেনারেট হয়েছে নাকি নোটগুলো সিন বিল্ডারে দেওয়াই ছিল? অল দ্য নোটস দেওয়াই ছিল, তাই না? এখানে কি হচ্ছে, সিন বিল্ডারে চার্টের নোট দেওয়া আছে কিন্তু আপনার যে স্লাইস গুলো এগুলো কিন্তু নোট, বাট এই নোটগুলো ডাইনামিক নোট। তাহলে এই নোটগুলো জেনারেট হচ্ছে রান করার সময়, বা বার চার্টে যে বার গুলোও কিন্তু নোট, কিন্তু বার গুলো তো আর আপনার সিন বিল্ডারে নাই, তাহলে ওগুলো ডাইনামিক নোট। সিন বিল্ডারে তো ওভারঅল বার চার্ট ইজ দেয়ার, বাট দ্য বার দেমসেলভস আর নট দেয়ার। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন এই ডাটা সেটগুলো আমি কিভাবে অ্যাড করব? আমি যদি এখন এটা কোন এফএক্সএমএল হবে, আমরা যদি এখানে একটু দেখি, চার্ট ভিউ কন্ট্রোলার। ওকে,
তাহলে এটা হচ্ছে চার্ট এফএক্সএমএল এর কন্ট্রোলার। ওকে, তাহলে এখানে যদি আমরা একটু দেখি এখন, আমাদের এই যে আমাদের একটা ও এখানে আমরা কি করতেছি, লোড করতেছি চার্ট এফএক্সএমএল নেম। আচ্ছা, চার্ট এফএক্সএমএল নেম হচ্ছে কোর্স স্পেসিফিক, আমরা এটা করলাম তাই না? আমরা কোনটা করলাম? কোর্স স্পেসিফিক উইথড্র চার্ট বা স্টুডেন্ট ট্রেনিং ইনফো চার্ট। ওকে, তাহলে এই এফএক্সএমএল এ যেতে হবে আমাদের। ধরেন কোর্স স্পেসিফিক উইথড্র চার্ট বা স্টুডেন্ট ট্রেনিং বা এই যে আপনার জেন্ডার রেশিও চার্ট, ঠিক আছে? তাহলে জেন্ডার রেশিও চার্টে যদি আমরা যাই, এখানে দেখেন we have a pie chart. This is the effect idea of the pie chart, যেটা আপনি সিঙ্গুলারে দিয়ে দিবেন। ওকে, তাহলে জেন্ডার রেশিও পাই চার্ট। ওকে, এবং আমার একটা অবজারভেবল লিস্ট আমি নিয়ে নিলাম লিস্ট নামে। হোয়াট আর দ্য এলিমেন্টস অফ দিস অ্যারে লিস্ট? মানে অবজারভেবল লিস্ট একটা ইন্টারফেস, কাজেই ইট হ্যাজ অ্যান ইমপ্লিমেন্টিং অ্যারে লিস্ট, সেইটারই এলিমেন্ট হবে এগুলো। তাহলে আমার এই অ্যারে লিস্টের এলিমেন্ট গুলো কি টাইপের? কম্বো বক্সের যে অ্যারে লিস্ট রিপ্রেজেন্টেড বাই দ্য অবজারভেবল লিস্ট হ্যান্ডেল, ওইটার এলিমেন্ট গুলো হচ্ছে, আপনি জানুয়ারি ফেব্রুয়ারি দিলে স্ট্রিং, 1 2 3 4 দিলে ইন্টিজার ক্লাস ক্যাপিটাল আই। আপনার টেবিল ভিউ এর যে অ্যারে লিস্ট, ওইটার এলিমেন্ট গুলোর টাইপ কি? আমরা যখন একটা টেবিল ভিউ ইউজ করি, টেবিল ভিউ, ওকে, আপনি এখানে বলতেছেন এমপ্লয়ি, ওকে, এমপ্লয়ি লিস্ট, না এটাই তো বলতেছি না, কি বলি আমরা? এটাই তো বলি এম টেবিল, তাই না? তাহলে এখানে এই এম টেবিলের এলিমেন্ট গুলো কি কি টাইপের? না টাইপ বলো, কোন টাইপের, কোন টাইপের অবজেক্ট? এই লাইনটা থেকে বোঝা যায় না এই এম টেবিলের, এমপ্লয়ি টেবিলের, হ্যাঁ, এমপ্লয়ি টাইপের অবজেক্ট। মানে এখানে আমার কালেকশনের টাইপটা দেওয়া থাকবে, অবজারভেবল লিস্ট বা অ্যারে লিস্টের যে এলিমেন্ট গুলো হবে তার টাইপ। তাইলে আমার পাই চার্টের যে অবজারভেবল লিস্ট, সেইটার এলিমেন্ট টাইপ কি? আচ্ছা, অবজারভেবল লিস্টটা আপনাদের একটু আমরা কি আলোচনা করেছিলাম কখনো সুন্দর মতো করে? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে ইন্টারফেস অবজারভেবল লিস্ট, এটা জেনেরিক, সো এখানে একটা টাইপ আছে ধরেন, ওকে, তাহলে এই অবজারভেবল লিস্টের আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না? অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো তো? তাহলে আমি কি বলতে পারি যে অবজারভেবল লিস্ট, ধরেন আমি বললাম যে ইন্টিজার, ওকে, int list equal to new observable list, এটা কি আমরা বলতে পারবো? পারবো? আচ্ছা, উনি বলতেছেন পারবে, বাকিরা আপনাদের? পারবো।
কিন্তু আমি বলতেছি পারবো না। না, অ্যারে লিস্ট আপনি এভাবে করেন, বাট অবজারভেবল লিস্ট is an interface. Interface can't be instantiated. এটা ভুলে যাচ্ছেন কেন? Because interface contain abstract method. ইন্টারফেসের মেথড সবই অ্যাবস্ট্রাক্ট। তাহলে আপনি ইন্টারফেসকে ইনস্ট্যান্টিয়েট করতে পারবেন না। তাইলে এইটা ইন্টারফেস অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওইটার আপনি ডিক্লেয়ার করতে পারবেন কিন্তু ইনস্ট্যান্টিয়েট করতে পারবেন না। এটা তো আমরা কনস্ট্রাক্টর থাকবে যদি ফিল্ড থাকে। 99% ইন্টারফেস ডোন্ট হ্যাভ এনি ফিল্ড। আর ইন্টারফেসের ফিল্ড যদি থাকে, দ্যাট হ্যাজ টু বি স্ট্যাটিক অ্যান্ড ফাইনাল। ফাইনাল ফিল্ডেরও কনস্ট্রাক্টর হয় না, কারণ ফাইনাল ফিল্ডের ভ্যালু ডাজ নট ডিপেন্ডস অন দ্য নিউ ইনস্ট্যান্স ক্রিয়েশন। হ্যাঁ, তার মানে আপনি নতুন কনস্ট্রাক্টর দিয়ে ওটাকে চেঞ্জ করতে পারবেন না, কাজে ফাইনাল ফিল্ডের কোনো কনস্ট্রাক্টরও হয় না। বুঝতে পেরেছেন? প্রথম কথা থাকেই না, বেশিরভাগ মোস্ট কেসেস থাকবে না, থাকলেও সেটা কনস্ট্রাক্টরের জন্য ভ্যালিড না। আপনি অটো জেনারেট করেন যখন কনস্ট্রাক্টর, দেখবেন যে স্ট্যাটিক ফিল্ডের জন্য সে কোনো সেটার মেথড রাখবেন, সরি ফাইনাল ফিল্ডের জন্য সে কোনো সেটার মেথড রাখবে না। হ্যাঁ, আবার কনস্ট্রাক্টরও সেটা আসবে না। তো এখন প্রশ্ন হলো যে আমরা এটা ইনস্ট্যান্টিয়েট করতে পারি না। হ্যাঁ, আমরা এটা গত ক্লাসেও আলোচনা করেছি, দেখি উপরে থাকতে পারে। এই যে এখানে দেখেন, আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস দুইটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে। তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা ইনস্ট্যান্টিয়েট করতে পারবো না, সেম থিং ফর ইন্টারফেস। তো তাহলে আমি ডিক্লেয়ার করতে পারবো কিন্তু ইনস্ট্যান্টিয়েট করতে পারবো না। যেমন সাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস obj1 ডিক্লেয়ার করেছি, নিউ করি নাই, ইটস ওকে। obj2 ডিক্লেয়ার করেছি, নিউ করি নাই। কিন্তু আমি যদি নিউ করতাম তখন এটা বিল্ড হতো না, ইনভ্যালিড। তাহলে এই হ্যান্ডেলের কাজ কি? obj যদি আমি নিউ করতে না পারি, এটার ইউজ কোথায়? Where is the use of obj1 or obj2? আমি তো এটা করতে পারছি না। তাহলে এই নাল হ্যান্ডেল দিয়ে আমি কি করব? আমি ডিক্লেয়ার করেছি কি কোন না কোন ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করার জন্য। তা আমি তো ইনস্ট্যান্সিয়েট করতে পারছি না, তাহলে এটার ইউজ কি? ও কাকে রিপ্রেজেন্ট করবে তাহলে? আমি যদি নিউ না করতে পারি, কাকে রিপ্রেজেন্ট করবে? ও যদি কাকে রিপ্রেজেন্ট না করে, ওটা ডিক্লেয়ার করে আমার লাভ কি? বলেন, বুঝতে পারছেন? তো বলেন তাহলে অ্যান্সার কি হবে? আমি নিউ করতে পারবো না। যদি নিউ করতে না পারি, তাহলে ও কাকে রিপ্রেজেন্ট করবে, কাকে রেফার করবে? obj2 যদি কোনো বা obj1 যদি কোনো ইনস্ট্যান্সকে রেফারই না করে, তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ডিক্লেয়ারিং obj1 obj2? দ্যাটস মাই কোশ্চেন টু ইউ। না, এই অ্যান্সার তো আপনি দিবেন এখন। এখন না বুঝলে কেমনি হবে? ও হলো ওর সাব ক্লাসের বা ওকে ইন্টারফেস হলে ওর যে ইমপ্লিমেন্টিং ক্লাস, যারা এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ ইমপ্লিমেন্টস আমরা বলি না, ইন্টারফেসের আগে বা ক্লাসের আগে এক্সটেন্ডস, তাহলে
অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইলে ওর যে সাব ক্লাস বা ইন্টারফেস হইলে ওর যে ইমপ্লিমেন্টিং ক্লাস তাকে সে রিপ্রেজেন্ট করতে পারবে বিকজ অফ দ্য ইজ এ রিলেশনশিপ। Implementing class inherits the interface. Subclass inherits the superclass. তাহলে যখনই ইনহেরিটেন্স হবে তখনই বেসিক্যালি ইউ আর মেকিং দ্য নিউ ক্লাস মোর স্পেসিফিক। তাহলে নিউ ক্লাস ইজ এ স্পেসিফিক টাইপ অফ হোয়াটএভার ইজ ইন দ্য অ্যাবভ, আইদার এটা সুপার ক্লাস অথবা ইন্টারফেস। তাহলে যদি মোর স্পেসিফিক টাইপ হয় তাহলে ফ্যাকাল্টি ইজ অ্যান এমপ্লয়ি, এটা বলা যায় না? তাহলে এমপ্লয়ি হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট ফ্যাকাল্টি ইনস্ট্যান্স। এমপ্লয়ি ইজ এ ইউজার, তাহলে ইউজার হ্যান্ডেল অলসো ক্যান রিপ্রেজেন্ট ফ্যাকাল্টি ইনস্ট্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ এমপ্লয়ি ইনস্ট্যান্স। তো তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা ইন্টারফেসের হ্যান্ডেল আপনি ডিক্লেয়ার করবেন টু রিপ্রেজেন্ট নিচের ক্লাসের ইনস্ট্যান্স, সাব ক্লাস বা ইমপ্লিমেন্টিং ক্লাসের ইনস্ট্যান্স। তাহলে অবজারভেবল লিস্ট একটা ইন্টারফেস, তাহলে অবজারভেবল লিস্টের হ্যান্ডেল কাকে রিপ্রেজেন্ট করবে? তাহলে অবজারভেবল লিস্টের হ্যান্ডেল কাকে রিপ্রেজেন্ট করবে? তাহলে এই যে ইন্ট লিস্ট, ও কিন্তু অবজারভেবল লিস্টকে ইনস্ট্যান্টিয়েট করতে পারবে না। নিচে কে আছে? তাহলে থাকতে হবে নিচে কাউকে। হ্যাঁ, সে এটাকে, তাহলে আমি যদি এখন বলি, হ্যাঁ ধরেন এখানে যদি আমি বলি যে ধরেন সাম অবজারভেবল ইন্টারফেস সাম লিস্ট, ওকে অবজারভেবল লিস্ট এখানে আছে। এখন আমি এটা না বলে যদি বলি যে ইন্টারফেস পাবলিক ইন্টারফেস, হ্যাঁ ধরেন আমি বললাম ট্যাক্স পেয়ার, ওকে। এখন এইখানে ধরেন আমার অ্যাবস্ট্রাক্ট মেথড আছে কি সাবমিট ট্যাক্স ডেটা, ঠিক আছে। সো পাবলিক void submit tax return, অ্যাবস্ট্রাক্ট মেথড, কিন্তু যেহেতু এটা ইন্টারফেস হইলে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লেখা লাগতো না, ক্লাস হইলে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাও লিখতে হইতো। ইন্টারফেস আপনি লিখলেও চলবে, না লিখলেও চলবে, ওকে ধরেন লিখলামই, ঠিক আছে। সো ইন্টারফেসের ক্ষেত্রে এটা না লিখলেও চলে, এই জন্য ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা থাকে না, মানে বাই ডিফল্ট ওটা অ্যাবস্ট্রাক্ট, কিন্তু ক্লাস এটা বলে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন এই ট্যাক্স পেয়ারকে তো আমি ইনস্ট্যান্টিয়েট করতে পারবো না, পারবো? ট্যাক্স পেয়ার কি ইকুয়াল টু নিউ ট্যাক্স পেয়ার, নট অ্যালাউড, ওকে ইনভ্যালিড। তাহলে এইটিকে নিউ করতে কাকে রিপ্রেজেন্ট করতে পারবে? ট্যাক্স পেয়ারের কোনো একটা ইমপ্লিমেন্টিং ক্লাস। তাহলে আপনি এখন একটা ক্লাস বানাবেন যে পাবলিক ক্লাস এমপ্লয়ি ধরেন এক্সটেন্স ইউজার ইমপ্লিমেন্ট ট্যাক্স পেয়ার। আর আপনি যদি এমপ্লয়ি ফাইলে রাইট করতে চান কমা সিরিয়ালাইজেবল, তাহলে সে দুইটা ইন্টারফেসকে ইনহেরিট করে, একটা হচ্ছে ট্যাক্স পেয়ার আর একটা হচ্ছে সিরিয়ালাইজেবল। এবং যেহেতু সে ট্যাক্স পেয়ারের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, সিরিয়ালাইজেবল কিছু নাই, তো ম্যান্ডেটরি ওভাররাইড নাই, কিন্তু যেহেতু এখানে ট্যাক্স পেয়ার একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, তাকে এখন এটা ম্যান্ডেটরি ওভাররাইড করতে হবে, তাই না? তখন আপনি বলবেন কি ওভাররাইড, তো বডি দিলে তো আর অ্যাবস্ট্রাক্ট কথাটা রাখা যাবে না, মেক সেন্স? এখন আপনি বলতে পারেন যে ট্যাক্স পেয়ার T2 equal to new what? Employee. এমপ্লয়ি নিজে যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় তাহলে কিন্তু আবার হবে না। আমরা ধরে নিচ্ছি এমপ্লয়ি একটা ফুললি ইমপ্লিমেন্টেড নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস।
তো তাহলে টি টু কাকে রিপ্রেজেন্ট করতেছে? ওকে যে ইনহেরিট করছে ইমপ্লিমেন্টিং ক্লাস তার একটা ইনস্ট্যান্স। বুঝাতে পারছি? And observable list does exactly same thing. Observable list is an interface. কিন্তু ও রিপ্রেজেন্ট করে একটা অ্যারে লিস্টকে। বুঝতে পেরেছেন? খেয়াল করেন, অবজারভেবল লিস্ট আপনি যদি একটা হ্যান্ডেল ডিক্লেয়ার করেন, সে কাকে রিপ্রেজেন্ট করবে? ওর একটা ইমপ্লিমেন্টিং ক্লাসকে, হুইচ ইজ অ্যান অ্যারে লিস্ট। তাহলে অবজারভেবল লিস্টের ভেতরে যে লিস্টের ইনস্ট্যান্স, ওটা কিন্তু আসলে অ্যারে লিস্টের ইনস্ট্যান্স। তা আপনি হয়তো ক্লাসের শুরু থেকে, যখন থেকে আমরা অ্যারে লিস্ট, কম্বো বক্স এগুলো ইন্ট্রোডিউস করেছি, আমি বলেছি যে কম্বো বক্স মেইনটেইনস অ্যান ইন্টারনাল অ্যারে লিস্ট, বলি না এই কথাগুলো? তাহলে আমাকে আইটেমগুলো অ্যারে লিস্টে অ্যাড করতে হবে, কম্বো বক্সের যে ভেতরের অ্যারে লিস্ট ওইটা অ্যাড করতে হবে, বা টেবিল ভিউয়ের যে ভেতরের অ্যারে লিস্ট ওখানে আমাকে রো হিসাবে এমপ্লয়ি ইনস্ট্যান্স গুলো অ্যাড করতে হবে। এই কথাটা আমি বলেছি। ইন হোয়াট সেন্স? যে ইনস্ট্যান্স ইজ অ্যারে লিস্ট, বাট আপনি যদি কোড খুলে দেখেন কম্বো বক্স ক্লাসের, দেখবেন যে ওখানে অবজারভেবল লিস্ট হ্যান্ডেল ডিক্লেয়ার করা আছে, বিকজ হ্যান্ডেলটা অবজারভেবল লিস্ট represents an array list instance. কোন array list? যে array list ওই observable list কে ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে? ওকে, এখন আসেন, এটা তো ধরেন আমাদের নিজেদের তৈরি করা ইন্টারফেস, নিজেদের তৈরি করা মডেল ক্লাস, তাই না? কিন্তু আমি যদি এখন এই অবজারভেবল লিস্ট একটা লাইব্রেরি ইন্টারফেস, এখন এই অবজারভেবল লিস্টটাকে যদি আমি আরেকবার নিয়ে আসি, এইটা হ্যাঁ আসতেছি, ওইটাতে আসতেছি। জিনিসগুলো আমরা ইউজ করেছি, বাট দেয়ার আর মিসিং ডটস। আমি আপনাদের ক্লাসের ডে ওয়ানে বলেছি যে আমরা প্রোগ্রেস করার জন্য কাজ করে যাব, কিন্তু মিসিং ডটস গুলো আমাদের গ্র্যাজুয়ালি কানেক্টেড হবে। এখন এই যে অবজারভেবল লিস্ট আমি করলাম, এটা তো একটা লাইব্রেরি ইন্টারফেস। এটা কি আমার তৈরি করা ইন্টারফেস? না, এটা লাইব্রেরি থেকে আসছে। তাহলে এটার যে ইমপ্লিমেন্টিং ক্লাস অ্যারে লিস্ট, ওইটাও লাইব্রেরিতে থাকার কথা। তা আমরা তো জানি যে লাইব্রেরিতে একটা অ্যারে লিস্ট আছে। তো তাহলে আমি কি এখন লিখতে পারবো? এটা তো ইনভ্যালিড এরর, কিন্তু আমি কি এখন লিখতে পারবো যে ইন্ট লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, যেহেতু এটা ইন্টিজার টাইপের, তাহলে অ্যারে লিস্টও ইন্টিজার টাইপের হতে হবে, জেনেরিক যেহেতু। Now can I say that? Can I say that it is okay? No, এটাও ওকে না। আপনার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, বাট দেয়ার ইজ এ ক্যাভিয়ট। সেটা না জানলে আপনি বুঝবেন না যে কেন ওকে না। মনে তো হচ্ছে ওকে, কারণ হলো এই নামটার মধ্যে ইম্পর্টেন্ট, ওয়াই ইট ইজ কল্ড অবজারভেবল অ্যারে লিস্ট। অবজারভেবল মানেটা কি? কে অবজার্ভ করে? ধরেন আপনার একটা কম্বো বক্স, কে অবজার্ভ করে? বা টেবিল ভিউ, কে অবজার্ভ করে? টেবিল ভিউতে আপনি যখন একটা রো অ্যাড করেন বাটন ক্লিক করে, এই অ্যাড বাটনে আপনি কি করছেন? হোয়াট ইউ ডু? ধরেন আপনার টেবিল এফএক্সএমএল যে রান হচ্ছে, এফএক্সএমএল টেবিল ভিউতে অলরেডি 5টা রো দেখাচ্ছে। ওকে, থিঙ্ক অ্যাবাউট ইট। অলরেডি দেয়ার আর 5 রোস। এখন আপনি একটা অ্যাড বাটন ক্লিক করে ডাটা ইনপুট দিচ্ছেন, নতুন একটা রো আপনি অ্যাড করতে। তাহলে অ্যাড বাটনের আপনার কাজটা কি? নতুন একটা এমপ্লয়ি ইনস্ট্যান্স বানিয়ে ওটাকে কি করবেন? অ্যারে লিস্টে অ্যাড করবেন, অবজারভেবল লিস্টে অ্যাড করবেন। অ্যারে লিস্টে মানে অ্যারে লিস্ট হচ্ছে ইনস্ট্যান্স, বাট রিপ্রেজেন্টেড বাই অবজারভেবল লিস্ট। তাহলে এই তার মানে আপনার অ্যারে লিস্টটা অবজারভেবল। আপনার যে অ্যারে লিস্ট এটা অবজারভেবল। কে অবজার্ভ করবে? আপনি বলেন। অ্যাড বাটন ক্লিক করলে কি হবে? ভিউতে 5টা রো ছিল, টেবিল ভিউতে কি এখন 6 নম্বর রো আসবে না?
তা আপনি টেবিল ভিউতে দেখানোর জন্য কোনো কোড লিখছেন? All you did is add an object to the array list. The array list to RAM, background. আপনার ওই টেবিল ভিউ is observing the internal array list at all time. যখনই সে array list-এ কোনো চেঞ্জ দেখবে তখনই সে ভিউ আপডেট করবে। ভিউ যাতে spontaneously automatic আপডেট হয়। Now view is dependent on the content of the array list. So your array list need to be constantly observed by the view and should be updated accordingly automatic. তাহলে আমি তো ওখানে কোনো কোড লিখি নাই যে অ্যারে লিস্টের কন্টেন্টটাকে তুমি একটা রো হিসাবে দেখো। আমি কি কিছু করছি? আই জাস্ট অ্যাডেড টু দ্য অ্যারে লিস্ট, আমার কাজ শেষ। তা অ্যারে লিস্টে 6 নাম্বারটা গেল, কিন্তু টেবিলে যদি 5টা আগে লোড করার সময় 5টা লোড হয়েছে, ইনিশিয়ালাইজে 5টা রো আমি লোড করে রেখে দিয়েছি, তো 5টাই তো আছে। এখন আমি যে পরে অ্যাড বাটন দিয়ে অ্যারে লিস্টে 6 নাম্বারটা অ্যাড করলাম, ওটা তো অ্যারে লিস্টে 6টা আছে এখন, কিন্তু আমার ভিউ যদি অটোমেটিক আপডেট না হয়, ভিউয়ে তো 5টাই দেখাবে। তাহলে ভিউ শুড অবজার্ভ দ্য অ্যারে লিস্ট কনস্ট্যান্টলি। সেটা একটা সে পিরিয়ডিক্যালি করে, অবজার্ভ করতে থাকে, সেই জন্য। বুঝতে পেরেছেন? ওকে, এখন আসুন, আপনারা স্টুডেন্ট লিস্ট বানাইছেন না? কিসের জন্য বানাইছেন? টু অ্যাকুমুলেট। ওই যে ফাইলে রাইট করার সময় আমরা আগে স্টুডেন্ট লিস্টে অ্যাকুমুলেট করে নিছি, স্টুডেন্ট বা এমপ্লয়ি। তাইলে অ্যাড বাটন ক্লিক করলে অ্যারে লিস্ট, মিডেও যেটা করছেন আপনারা, অ্যারে লিস্টে আগে সবগুলো অবজেক্ট আপনি অ্যাকুমুলেট করে নিছেন, তারপরে সেটাকে ফাইলে রাইট করছেন। ওই অ্যারে লিস্ট কি অবজার্ভ করার দরকার আছে? আপনি তো শো করতেছেন না, করলেও সেটা আপনি টু স্ট্রিং করে লেভেলে দেখাচ্ছেন, সেটা আলাদা কমান্ড আছে, কিন্তু অটোমেটিক ওটাকে কি কনস্ট্যান্টলি অবজার্ভ করার দরকার আছে? তাহলে আনলেস your array list, content of your array list is auto rendered spontaneously, simultaneously, whenever it's changed, তখনই শুধু অবজার্ভ করতে হবে। তার মানে আপনার কোডে যদি আপনি 100টা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করেন বিভিন্ন সময়, তাহলে হয়তো 4-5টা আপনাকে অবজার্ভ করতে হবে, যেগুলো হয়তো টেবিল ভিউয়ের অ্যারে লিস্ট বা কম্বো বক্সের অ্যারে লিস্ট বা গ্রাফ একটা চার্টের অ্যারে লিস্ট, ডাটা ইনস্ট্যান্সের, এগুলো আপনাকে অবজার্ভ করতে হবে। কিন্তু এর বাইরেও তো আপনার ইন্টারনাল কালেকশনের জন্য অ্যারে লিস্ট লাগে, সেগুলোকে অবজার্ভ করতে হবে না। তাইলে আমাদের যে স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট, এটা নন অবজারভেবল। ওকে, তাহলে নট ওকে অ্যাজ রেগুলার by standard array list which we normally instantiate. Okay, as standard array list which we normally instantiate does not implements observable list, because most cases they need not to be observable, right? Because in most cases they need not to be observable. Okay, বুঝতে পেরেছেন? তাহলে therefore int list, যেহেতু একটা observable list handle, int list must represent an special array list class, not the regular one, which
implements observable list. Question. পড়েন, দরকার হলে দুইবার পড়ে না বুঝলে প্রশ্ন করেন। মানে আমি ধরেন হয়তো এই অবজারভেবল লিস্টটা আমি হয়তো কোনো একটা কম্বো বক্সে পাঠাবো ফিউচারে। হ্যান্ডেলটা অবজারভেবল লিস্ট, হ্যান্ডেলটা অবজারভেবল লিস্ট। ইন্টারফেস, কারণ অবজারভেবল লিস্ট ইন্টারফেসে কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে যে মেথডগুলো ইউজ করা হবে টু অবজার্ভ কন্টিনিউয়াসলি। ওই যে পিরিয়ডিক্যালি চেক করতে থাকবে, এই চেক করবে কে? কোনো না কোনো মেথড, সেই মেথডগুলোই ইন্টারফেসে দেওয়া আছে। তাইলে যে অ্যারে লিস্ট অবজার্ভ করার মেথডগুলো ইমপ্লিমেন্ট করবে সেই অ্যারে লিস্ট শুধু ইন্ট লিস্ট রিপ্রেজেন্ট করতে পারবে। অবজারভেবল অ্যারে লিস্ট হচ্ছে সেই অ্যারে লিস্ট যেটা অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে। তো সেটা তো রেগুলার অ্যারে লিস্ট না। অবজারভেবল অ্যারে লিস্ট তো ডান পাশে লিখছেন, ওটা হলো ক্লাস, আর অবজারভেবল লিস্ট হচ্ছে ইন্টারফেস, হ্যান্ডেলের টাইপ হচ্ছে ইন্টারফেস। কারণ ইন্টারফেসেই মেথডগুলো বলে দেওয়া আছে, অবজার্ভ করার মেথডগুলো ইন্টারফেসেই দেওয়া আছে। এখন কিভাবে অবজার্ভ করবে? কম্বো বক্স একভাবে, মানে আপনার ওই অ্যারে লিস্ট একভাবে এটাকে অবজার্ভ করবে। হ্যাঁ, এটা যদি অ্যারে লিস্ট না হয়ে আপনার বিভিন্ন ধরনের ওই অবজার্ভেবল লিস্টের ইমপ্লিমেন্টিং ক্লাস অনেকগুলো আছে, এক একটা এক একভাবে অবজার্ভ করবে, কাজে তারা তাদের মতো করে ওভাররাইট করবে। কিন্তু সবাইকে করতে হবে, ম্যান্ডেটরি। কাকে করবে? যে মেথডগুলো অবজার্ভ করার জন্য লাগবে, সেই মেথডগুলোই অবজারভেবল লিস্টে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে আছে ইন্টারফেস। এখন আপনার ওই যে অবজারভেবল অ্যারে লিস্ট, এটা ওয়ান অফ দ্য ক্লাসেস, আরো ভ্যারিয়েশনও হতে পারে, সেটা আপনি এখনো জানেন না, দেখাবো। তাইলে যত ধরনের কালেকশন যাদেরকে অবজার্ভ করার প্রয়োজন তারা তাদের মতো করে ওভাররাইট করে নেবে ওই মেথডগুলো। তো সেটা তো আমার রেগুলার অ্যারে লিস্ট ওভাররাইট করা নাই, কারণ রেগুলার অ্যারে লিস্ট অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করেই না। কারণ হলো আমার মোস্ট অফ দ্য অ্যারে লিস্টের ক্ষেত্রে অবজারভেবল হওয়ার প্রয়োজন নাই। আমি প্রচুর অ্যারে লিস্ট ইউজ করব অ্যাজ এন ইন্টারনাল ব্যাকআপ, যেটা ভিউতে আসবেই না, তাহলে ওগুলো কেন অবজারভেবল হবে? That's why by default the standard array list is not observable, because it means it doesn't implement observable list. কিন্তু আমার ভিউতে ইন্টারনালি যেগুলো রাখবো, কম্বো বক্স, টেবিল ভিউ, চার্ট, ওগুলো আবার অবজারভেবল হতে হবে। এখন প্রবলেমটা হলো এই কারণেই, ইফ ইউ লুক হিয়ার, আমি যদি এখানে নিউ করে দেই কাজ করবে না, বিকজ এটা তো স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট। কিন্তু ও চাচ্ছে এমন একটা অ্যারে লিস্ট যে এই অবজারভেবল লিস্টকে ইনহেরিট করে, ইমপ্লিমেন্ট করে। তাহলে আমরা এটা লিখে দিলে হবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই স্পেশাল ক্লাসগুলো তৈরি করা এবং তার ইনস্ট্যান্স সাপ্লাই দেওয়ার জন্য একটা বিল্ডার ক্লাস আছে, ফ্যাক্টরি ক্লাস, which is called fx collections. ওকে, তো তাহলে আমরা এখন কি করব? আমরা এখন fx collections ইউজ করব। এই যে fx collections ক্লাসের অনেকগুলো স্ট্যাটিক মেথড আছে, create those class, implement those class and return an instance. তাহলে আমরা যদি এখন এখানে দেখি যে fx collections, যেহেতু স্ট্যাটিক মেথড, ক্লাসের নাম দিই হবে fx collections dot, now you can see all the implementing class যেগুলো অ্যারে লিস্ট রিলেটেড সেগুলো দেখতে পাবেন। এই যে অবজারভেবল অ্যারে লিস্ট, অবজারভেবল ফ্লোট অ্যারে, অবজারভেবল হ্যাশ ম্যাপ, অবজারভেবল ইন্টিজার অ্যারে,
অবজারভেবল লিস্টের আবার কনস্ট্রাক্টরের ভেরিয়েশন আছে, অবজারভেবল ম্যাপ, অবজারভেবল সেট, এরা সবাই অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে। এদের কোনো একটাকে ইউজ করতে হবে, এই ক্লাসগুলোর কোনো একটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা অ্যারে লিস্ট ইউজ করতে চাচ্ছিলাম, তাহলে রেগুলার অ্যারে লিস্ট আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমরা একটা এইখানে যদি এই ক্লাসটাকে যদি ইউজ করি অবজারভেবল অ্যারে লিস্ট, তাহলে দেখেন এই অবজারভেবল অ্যারে লিস্ট ক্লাসের কনস্ট্রাক্টর আমরা এখানে অবজারভেবল অ্যারে লিস্ট স্ট্যাটিক মেথড ইউজ করেছি। এখন এই স্ট্যাটিক মেথডের কাজ কি বলেন তো দেখি, এখন আপনাদের বলতে পারা উচিত। এতক্ষণের যে আলোচনা, এখান থেকে এই মেথডের কাজটা কি? অ্যারে লিস্ট কনস্ট্রাক্ট করার আগে ক্লাসটা তো থাকতে হবে, সেটাকে ক্লাসটা বানাবে। ওকে, তো তাহলে আমরা এখন এইটা লিখব। ওকে, এটা আমাদের কি ছিল? ইন্ট লিস্ট। ওকে, সো ধরেন ইন্টিজার। তো এখন ওর কাজ হইল দিস স্ট্যাটিক মেথড of fx collection class will generate code for an implementing array list class. Okay, will generate code for an implementing array list class, then anonymous class. Okay, implementing anonymous, নাম নাই কোনো, one time. Okay, create an instance, again anonymous instance of that anonymous class. ক্লাসও anonymous হতে পারে, দেখবো আমরা। Instance, okay, of that class and return it, which will be represented by the observable list handle. Make sense? So এখন এই যে ইন্ট লিস্ট, এটা কিন্তু আসলে অবজারভেবল লিস্ট, কিন্তু আমি পেয়েছি এখানে একটা অ্যারে লিস্ট। ওই অ্যারে লিস্টটা ইন্টিজার টাইপের অ্যারে লিস্ট। তো একটা ইন্টিজার টাইপের অ্যারে লিস্ট তৈরি করবে, ক্লাস বানাবে যার টাইপ হচ্ছে ইন্টিজার, যেটা অবজারভেবল লিস্টের মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করে। আমি যদি এখানে এমপ্লয়ি দেই, তাইলে সে একটা অ্যারে লিস্ট ক্লাস বানাবে যার টাইপ হচ্ছে এমপ্লয়ি and which implements the methods of abstractness observable list. তাহলে এইটার উপর ডিপেন্ড করে সে ক্লাসটা বানাবে, এটার উপর ডিপেন্ড করে একটা অ্যারে লিস্ট ক্লাস বানাবে। আমি যদি অবজারভেবল অ্যারে লিস্ট না নিয়ে অবজারভেবল সেট নিতাম, তাহলে একটা সেট ক্লাস বানাতো যার এলিমেন্ট হচ্ছে এমপ্লয়ি বা ইন্টিজার, এবং which implements the abstract methods of observable list. তাহলে এটা বোঝা গেল? তাইলে আমার কম্বো বক্সে যদি আমি এখন কম্বো বক্সে আমরা কি করি, ধরেন লেটস সে ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট গেট আইটেমস। গেট আইটেমস আপনাকে কি দেয়?
গেট আইটেমস কি ধরনের মেথড? গেটার মেথড। তাহলে ও কি রিটার্ন করে? আইটেমস। হোয়াট ইজ আইটেমস? ওই যে ভেতরে যে অ্যারে লিস্ট আছে সেটা। হ্যান্ডেল কিন্তু অবজারভেবল লিস্ট, তাহলে সে রিটার্ন করবে কিন্তু অবজারভেবল লিস্ট। রিটার্ন টাইপ তো ম্যাচ করতে হবে, বাট ইনস্ট্যান্স কিন্তু আপনার অ্যারে লিস্ট। আপনি ওই অ্যারে লিস্টে সরাসরি অ্যাড করে দিচ্ছেন হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যাড, তাই না? রাইট? বা অ্যাড অল করতেছেন যদি একসাথে করেন। ওকে, কিন্তু আমি যদি নিজস্ব একটা অ্যারে লিস্ট সেট আইটেমস করতে চাইতাম গেট আইটেমস না করে, সেটাও কিন্তু করতে পারতাম। তাহলে আমি যদি এখানে বলতাম যে সেট আইটেমস এর প্যারামিটার কি হতো? What will be the parameter? Array list instance, তাই না? তাহলে an array list instance represented by an observable list handle. তাহলে আমি যদি নিজের একটা লিস্টকে পাঠাইতে চাইতাম, এখানে কি ওর ভেতরে যে লিস্ট আছে ওইটাতেই আমি অ্যাড করতেছি, আমি আমার নিজস্ব লিস্ট সাপ্লাই দিতে চাই সেটার দিয়ে, রিপ্লেস করে দিতে চাই পুরো কম্বো বক্সের আগের লিস্টকে। আই ওয়ান্ট টু রিপ্লেস উইথ এ ব্র্যান্ড নিউ লিস্ট। তো তখন তো আমাকে সেটার ইউজ করতে হবে, তো তখন এখানে সাপ্লাই দিতে হবে কি? তাহলে এটার প্যারামিটারের টাইপ কি হবে? টাইপ বলেন, প্যারামিটারের টাইপ কি হবে? অ্যারে লিস্ট না অবজারভেবল লিস্ট? না, আপনার হ্যান্ডেল তো অবজারভেবল লিস্ট। কম্বো বক্সের ভেতরে যেটা আপনি গেট আইটেমস দিবে ওটার ইনস্ট্যান্স অ্যারে লিস্ট, কিন্তু হ্যান্ডেল টাইপ হচ্ছে অবজারভেবল লিস্ট। তাহলে আপনি তো টাইপ তো হ্যান্ডেল টাইপ তো দিবেন আপনি এখানে। হ্যাঁ, তাহলে আপনাকে একটা নিজস্ব অবজারভেবল লিস্ট তৈরি করে নিতে হবে, অ্যারে লিস্ট না কিন্তু। তো তখন আপনি বলবেন যে অবজারভেবল লিস্ট নট অ্যারে লিস্ট। ওকে, ধরেন নিউ কম্বো লিস্ট ইকুয়াল টু অবজারভেবল লিস্ট স্ট্রিং টাইপের, যেহেতু কম্বো বক্সে দিবেন স্ট্রিং। তাহলে নিউ কম্বো লিস্ট ইকুয়াল টু নিউ কি অ্যারে লিস্ট অফ স্ট্রিং। এটা ঠিক আছে না ঠিক নাই? ঠিক নাই, কারণ আপনি রেগুলার অ্যারে লিস্ট ইউজ করতে পারবেন না, কম্বো বক্সে দিচ্ছেন, তাহলে আপনাকে স্পেশাল অ্যারে লিস্ট ইউজ করতে হবে। তো এটা করা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে যেটা করতে হবে যে নিউ কম্বো লিস্ট ইকুয়াল টু কি বলেন, fx collections। So now you got the array list। আসলে ওই অবজার্ভ লিস্টকে ইমপ্লিমেন্ট করে। So all the observe করার methods are there। এখন আপনি এটা কিন্তু একটা অবজার্ভেবল লিস্ট হ্যান্ডেল, কিন্তু আপনি এখানে পাইছেন একটা অ্যারে লিস্ট। এখন আপনি এটাতে অ্যাড করেন, তাহলে এখন আপনি বলেন যে নিউ কম্বো লিস্ট ডট অ্যাড অল। এখানে এখন আপনি আপনার নতুন লিস্ট জেনারেট করেন, তাই না? করে এইটাকে এখন আপনি ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট সেট আইটেমস দিব নিউ কম্বো লিস্ট। তাহলে আপনার কম্বো বক্সের
যে ইন্টারনাল অ্যারে লিস্টটা ছিল ওই অ্যারে লিস্টটা পুরোপুরি রিপ্লেস হয়ে যাবে উইথ আপনার অ্যারে লিস্ট নিউ কম্বো লিস্ট হুইচ ইজ অলসো অবজার্ভেবল। এটা কি আমরা বুঝতে পেরেছি এই ফান্ডামেন্টালটা? এই সেম লজিক আপনাকে ইউজ করতে হবে। তাহলে এখন আপনি পাই চার্টে কি অ্যাড করবেন? গেট আইটেমস করে একটা একটা করে ডাটা আপনি অ্যাড করতে পারেন, অথবা নিজে একটা অবজারভেবল লিস্ট বানায় এফএক্স কালেকশন দিয়ে একটা অ্যারে লিস্টের মধ্যে রেখে সেটাকে আপনি একবারে সরাসরি সেটার দিয়ে পাই চার্টে দিয়ে দিতে পারেন। এখানে যে কাজটা করলাম এক্স্যাক্টলি সেম কাজ। আপনাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে না? হ্যাঁ, আজকে আমরা নেক্সট ক্লাস কয়টায়? একটায়। হ্যাঁ, আজকে আমার মনে হয় লোড কম থাকুক, তাই না? এখন পাই চার্ট নিয়ে আলোচনা করতে গেলে ওভারলোডেড হয়ে যাবে। আমি আপনাদের বেশি প্রেসার দিতে যাচ্ছি না এই কারণে যে আমাদের টাইমের অভাব নাই। ঠিক আছে, তাহলে এইটা ভালো করে পড়েন। আর আপনাদের যে টাস্ক দিছিলাম সেটা তো করেন নাই, যে এই মিনি আইরাসটা দেখে কোনো কোশ্চেন থাকলে, কোশ্চেন থাকাটা স্বাভাবিক, কিন্তু কেউ দেখেন নাই বলেই কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এই যে অ্যাটেন্ডেন্স দেন যারা দিতে চান। এখন কি ল্যাব? জি স্যার। এই আলোচনাটা কি বুঝতে পারছেন মোটামুটি? ওকে, 1 to 9 7 নেক্সট। sir 18 sir So 17. শুনতে পাই না, আবার বলেন। 17. sir 18 sir আর কেউ? স্যার 12। sir 23 sir sir 21 So 25. এক সেকেন্ড পড়া যান না। 27. স্যার 29। sir 30 Sir 38. Sir 37. কত বলেন? 41, 43। ওকে, আর কেউ দিবেন? Sir একটু উপরে আমি মিস করেছি। Sir Volume, 22. sir. 20 স্যার 35। 20 বললেন, একটু পরে যেতে বললেন যে 35। ওকে, আর কেউ? Sir 41 maybe or 40. 40। ঠিক আছে, তাহলে এগুলো একটু দেখেন। 23 20 হ্যাঁ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখন এগুলো একটু ভালো করে দেখেন। আই এম এক্সপেক্টিং কোশ্চেন ইন নেক্সট ক্লাস। হ্যাঁ যাও। ঠিক আছে, না আমাকে ভার্সিটি যাইতে হবে, ক্লাস শেষ করে যাও। স্যার একজনের নেট চলে গেছে, অ্যাটেন্ডেন্স চাচ্ছে। হ্যাঁ কি করতে চাচ্ছে? কিছু অ্যাটেন্ডেন্স বলবা? চাচ্ছে, নেট চলে গেছে। ও, অ্যাটেন্ডেন্স তো আমি সাবমিট করে দিলাম। কত নাম্বার? আচ্ছা নাম্বার বলে না, নাম বলছে ইফসিয়া। sir Ipsia Sarwar দেখেন কত নাম্বার, আপনারা একটু হেল্প করেন আমাকে। sir 22 বলেছিল স্যার 22। স্যার সিরিয়াল 6। ঠিক আছে, আর কেউ আছেন? ওকে, তো এগুলো একটু পড়েন ভালো করে। তাহলে আমরা নেক্সট ক্লাসে চার্টটা শেষ করে ফেলতে পারবো। কিন্তু চার্ট শেষ করার আগে এই যে আজকে যে অবজারভার লিস্টটা আলোচনা হলো, এটা একটু ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, কারণ এগুলো আমরা অলরেডি ইউজ করছি কম্বো বক্স, টেবিল ভিউতে, না বুঝে করছি অনেকটা। হ্যাঁ, আমরা কখনো বলছি অবজারভার লিস্ট, কখনো অ্যারে লিস্ট,
কনফিউজিং, কিন্তু আজকের আলোচনার পরে এটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো গো থ্রু দ্য ভিডিও এগেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা আপনার গ্রেডে কাজে না লাগলেও ভবিষ্যতে কাজে লাগবে। আপনি এরপর অপারেটিং সিস্টেম কোর্স করবেন, তাই না? ওখানে আপনাকে এই জিনিসগুলো মানে আপনাকে স্ট্রিম নিয়ে কাজ করতে হবে অপারেটিং সিস্টেমে। হ্যাঁ, না অপারেটিং সিস্টেম তো অনেকেরই শেষ হয় নাই, এটার পরেই করে অনেকে, বেশিরভাগ। তো যাদের শেষ তাদের তো শেষ। স্যার মোহাম্মদুল ইসলাম জি, কত নাম্বার? 14 40 40 তো দেওয়া হয়েছে। ও 14। ওকে, স্যার 34 34 ঠিক আছে। স্যার একটা ছিল স্যার 24 স্যার। ওকে 24। আর কেউ? ঠিক আছে, স্যার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার লাস্ট ক্লাসে আমি আপনাকে একটু বলেছিলাম যে আমার তো ফার্স্ট কুইজটা মিস গিয়েছিল, তো আপনি তার বলেছিলেন আগে যে বলেন, আপনি হোয়াটসঅ্যাপে কি সানরাইজার হায়দ্রাবাদ? স্যার আমার ফোন নষ্ট হয়ে গেছে স্যার, যার কারণে আমি হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারতেছি না। আর যেহেতু স্যার আমার আপনার আগে অ্যান্ড্রয়েড আইফোন ছিল, তো আমি যদি অ্যান্ড্রয়েড এখন লগ ইন করি আমি আগের কোনো টেক্সট দেখতে পারতেছি না। এমনি জিজ্ঞেস করছি কারণ ওখানে অনেক, যেমন আমাকে মানে দু একজন কোশ্চেন করেছেন, একজন হলো সানরাইজার হায়দ্রাবাদ, আরেকজন হলো বুট ক্যাম্প, কিন্তু আমি আসলে চিনি না যে কে তারা, এই জন্য জিজ্ঞেস করলাম। না স্যার, আমি এই ধরনের কেউ না স্যার, আমার নাম দেওয়া আছে শেখ আরাফাত সিয়াম। মানে এই যে যেমন এখানে যদি দেখেন, ইয়া স্যার দেখলাম স্যার একটু আগে। হ্যাঁ, বুট ক্যাম্পটা কি? বুট ক্যাম্প অনেক একটা অ্যাক্টিভ আমাদের গ্রুপে। বুট ক্যাম্প কোথায়? এই যে সানরাইজার্স হায়দ্রাবাদ, আমি তো আসলে বুঝতেছি না কে উনি। স্যার আপনার পুরনো স্টুডেন্ট হবে হয়তো। না না, পুরনো না, জিজ্ঞেস করতেছে তো। হ্যাঁ, যে কালকে স্যার অ্যানোনিমাস পার্টিসিপেন্ট। হ্যাঁ, তো এই 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 ওনারা একটু, আপনারা যদি যাক, এবার তো শেষ, যে একটু নিজের নামটা যদি, যেমন এই যে ইমোজি দিয়ে, তো আমি বুঝতেছি না কে। এখন আমাকে মোবাইল নাম্বার দিয়ে খুঁজে বের করতে হবে কে। তো এইটা একটা যাই হোক, তো বলেন আপনার প্রশ্ন কি? স্যার আমার কোশ্চেন ছিল যে আপনাকে আমি লাস্ট ক্লাসে একটু রিকোয়েস্ট করেছিলাম যে কুইজটা হবে কিনা, তো আপনি বলেছিলেন যে ওকে, জানাবেন স্যার। ঠিক আছে, ওটা জানাচ্ছি, এটা নিয়ে কথা হয়েছে।